আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আলোচনা করব, আপনারা জানেন যে গতকালকে জাতীয় নাগরিক কমিটি সংবিধান সংশোধনের প্রস্তাবপত্র সংবিধান সংস্কার কমিটির কাছে দিয়েছে। সেই প্রস্তাবনার উল্লেখযোগ্য অংশ নিয়ে আমরা কথা বলবো। আমরা ওনারা যে আলোচনাটা করেছেন সেখান থেকে অংশ বিশেষ শুনে আসতে পারি, তারপরে যে আলোচনাটা আমরা করতে চাই। জাতীয় নাগরিক কমিটি মোটা দাগে যেই সংস্কারগুলো চেয়েছে সেই সংস্কারের কথা যদি আমরা বলি, প্রথম কথা হলো যে জাতীয় নাগরিক কমিটি পরিষ্কার করে বলেছে তারা সংবিধান সংস্কার নয়, সংবিধান পুনর্লেখন বা নতুন সংবিধান চায়। এটা রাগঢাক করার কোনো বিষয় না, কথা পরিষ্কার। এই সংবিধান ফেলে দিতে হবে, নতুন সংবিধান রচনা করতে হবে। সেই সংবিধানের উল্লেখযোগ্য বিষয়গুলো, সংবিধানটা বৈধতা পাবে কীভাবে সেই বিষয়ে তারা বলছে যে সংবিধানটা গণপরিষদ থেকে নির্বাচনের মাধ্যমে সংবিধান এবং সংবিধানের সকল যেই আইনগুলা পাশ হবে সেগুলা গণপরিষদের মাধ্যমে পাশ হবে। আমি এখন পর্যন্ত যেটা বুঝি নাই যে গণপরিষদটা কীভাবে গঠিত হবে, এটা আমি বুঝি নাই। এই আলোচনা থেকে আমি সেটা পাই নাই, সেটা আশা করি হয়তো আমরা ভবিষ্যতে পাবো। আচ্ছা, সংসদে গণভোটের ব্যবস্থা থাকতে হবে। যে কোনো বিষয় যুক্ত বা বিলুপ্তির জন্য সংসদে গণভোটের মাধ্যমে সেটা করা যাবে। মানে যে কোনো বিষয়, মানে সরকার বা এই কী বলি এই জাতীয় সংসদ মনে করবে যে এটা বাদ আইন দ্বারা, এটা না, গণভোটের মাধ্যমে কোনো কিছু বাদ দেওয়া বা কোনো কিছু যুক্ত করা যাবে। দুইবারের বেশি রাষ্ট্রপতি নয়, কোনো ব্যক্তি দুইবারের বেশি রাষ্ট্রপতি থাকতে পারবে না, হতে পারবে না। এবং এই সরকারের মেয়াদ হবে 4 বছরের। জাতীয় নাগরিক কমিটি মনে করে যে সরকারের মেয়াদটা 4 বছর, যে ধারাবাহিকতা চলে আসতেছিল সেটা হচ্ছে 5 বছরের, সেটা 4 বছরে করতে হবে। আর একটা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো মানে সরকার প্রধান আর দলীয় প্রধান একই ব্যক্তি হইতে পারবে না। এই বিষয়টা আমারও খুব কনসার্ন ছিল আগে থেকে। হাসিনা আওয়ামী লীগেরও প্রধান, ওই আওয়ামী লীগ সরকারের সংসদীয় প্রধান, খালেদা জিয়া বিএনপিরও প্রধান, আবার সংসদ যখন ওনারা সংসদে থাকেন তখন সংসদীয় প্রধান। এইটা তারা চায় না, এই প্রক্রিয়াটা বিলুপ্তি পরিষ্কার। মানে প্রধানমন্ত্রী শুধু দলের প্রধানমন্ত্রী দলের প্রধান হইতে পারবেন, সেই ক্ষেত্রে সংসদীয় প্রধান বা প্রধানমন্ত্রী হইতে পারবেন না। আবার যদি প্রধানমন্ত্রী হন তাহলে উনি দলের প্রধান হইতে পারবেন না, দলের প্রধান অন্য কেউ হবেন, কথা পরিষ্কার। আর জীবনে 2বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবেন না, জীবনে, তার জীবনে 2বারের বেশি। যদিও এটা আমি জানি না, এটা নানান আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো বা যৌক্তিক হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর এই দ্বিতীয় ব্যাপার হলো যে আস্থা ভোটের বিরুদ্ধে ভোট দিতে পারবে যেই সংসদের যে সদস্যরা থাকবে, কিন্তু অন্য কোনো বিষয়ে মানে আস্থা ভোটের দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, আর অন্য সকল বিষয়ে দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে। আচ্ছা, মানে এটা একটা কালো আইন ছিল বাংলাদেশে, যে বাংলাদেশের সংসদ সদস্যরা যে কোনো মুহূর্তে যে মানে কোনো আইন পাশ হইতে গেলে সে কোনোভাবেই ওই আইনের বিপক্ষে ভোট দিতে পারে না। তো ওরা এই কথাটা আনছে যে এখানে আস্থা ভোটের ক্ষেত্রে শুধু সে বিপক্ষে ভোট দিতে পারবে না, কিন্তু অন্য সকল ক্ষেত্রে সে বিপক্ষে ভোট দিতে পারবে। আরেকটা কথা বলছে, প্রধানমন্ত্রী কর্মবিচারে প্রধান হবে, ক্ষমতা বিচারে না। মানে কথাটা খুবই গুরুত্বপূর্ণ। মানে কর্মবিচারে তার প্রজ্ঞা, মেধা, নানান যোগ্যতায় উনি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু উনি ক্ষমতার বিচারে হবেন না, ওনার পেশি শক্তির বিচারে উনি প্রধানমন্ত্রী হবেন না। যদিও এটা খুব এটার অনেক ব্যাকগ্রাউন্ড আছে এই কথার, এই কথা এক কথা শেষ করা যাবে না। হ্যাঁ, প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতার মালিক, এটা ঠিক আছে, কিন্তু নিয়োগের ক্ষেত্রে উনি ভূমিকা রাখতে পারবেন না।
এটা খুব ভালো একটা কথা বলছে। প্রধানমন্ত্রী সকল নির্বাহী ক্ষমতার মালিক, উনি ক্ষমতা পক্ষ, কিন্তু নিয়োগের ক্ষেত্রে উনি হাই হ্যালো করতে পারবেন না। ভালো কথা বলছে। আর পার্লামেন্ট হবে দ্বিকক্ষ বিশিষ্ট, এক কক্ষ এই সংসদ সদস্য হবে 100 জন, অন্য কক্ষের সংসদ সদস্য হবে 300 জন, মানে মোট 400 জন সংসদ সদস্য হবে। আর প্রথম 100 জন প্রথম কক্ষের 100 জন নির্বাচিত হবেন আনুপাতিক ভোটে, আর পরের 100 জন আগের প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে হবে। এবং কি তারা বলেছেন সকল সংসদ সদস্যরা বছরে 2 বার সম্পদের হিসাব দিতে হবে। এটা একটা ভালো কথা। গত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা আসে বা ক্ষমতার ম্যানিফেস্টার যখন ছিল, ওই ম্যানিফেস্টোয় ছিল যে প্রত্যেক বছর সকল এমপি মন্ত্রীরা তাদের সম্পদের হিসাব দিবে। কিন্তু হতাশার বিষয় কি জানেন, 17 বছর ক্ষমতা ভোগ করেছে, তাদের কোনো সম্পদের হিসাব দিতে হয় নাই। এক একটা লোকের 300-400 গুণ সম্পদ বাড়ছে। 300-400 বুঝেন, মানে যার 1 টাকা ছিল তার 400 টাকা হয়েছে, এরকম হয়েছে। তার কোনো হিসাব দেওয়া লাগে নাই, কারণ হলো যে হিসাবের প্রক্রিয়াই ছিল না। তো আসলে দিন শেষে দেশের তৃণমূল, দেশে যে এই সম্পদের যে অসম্বন্টন, মানুষের মানে সক্ষমতার অক্ষমতা, আর্থিক সক্ষমতার মানুষের এই বৈষম্য দূর করে তারা কিভাবে কাছাকাছি আসবে। যখন এই সম্পদের হিসাব নেওয়া হবে, একটা মানুষ যা ইচ্ছা তাই ইনকাম করতে পারবে না, যা খুশি তাই ইনকাম করতে পারবে না, তার হিসাব দিতে হবে। সে মন চাইলে ইনকাম করবে না। সেই ক্ষেত্রে তখন সম্পদের ভারসাম্য বজায় আসবে। সেই ক্ষেত্রে দরিদ্র মানুষ অপেক্ষাকৃত ভালো থাকতে শুরু করবে, দেশের অর্থনীতিতে ব্যালেন্স ফিরে আসবে। তবে এই সার্বিক বিবেচনার পরে আমি আমার ব্যক্তিগত মতটা আপনাদেরকে বলি, যত এরকম পিকুলিয়ার বা একদম এক্সিকিউটিভ ধারণায় সামনে আসুক না কেন, একটা কথা বলি, মানে যত বেটার মানে ফর্মালাই সামনে আসুক না কেন, অর্থনৈতিক উন্নতি বলেন, মানুষের মুক্তি বলেন, মানুষের জীবন মানের মুক্তি বলেন, সার্বিক উন্নতির নৈতিক বিষয়ের একদম সর্বোচ্চ চূড়ায় যাওয়ার জন্য আপনাকে ধর্মীয় অনুশাসনের কোনো বিকল্প নাই। এবার আপনি কার তত্ত্ব আনবেন, কার তথ্য আনবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু কোরআন হাদিস, বা শুধু কোরআন হাদিসই বলছি না, আমি বলতে চাই না, কেন বলতে চাই না যে এখানে অনেক সংখ্যালঘু মানুষ এই আলোচনা শুনলে হয়তো সে মনে করবে শুধু কোরআন হাদিসই ভালো। সোজা কথা, ধর্মীয় আলোকে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, এই রাষ্ট্রের সকল জায়গায় আপনি যখন ধর্মীয় এবং নৈতিকতার বিষয় গুরুত্ব সহকারে আনতে পারবেন, তখন প্রকৃত শাসন ব্যবস্থা, প্রকৃত উন্নতি মানুষের ফিরবে। তাছাড়া এইগুলো আমরা মানে বিভিন্ন সময় বিভিন্ন প্রক্রিয়ার আদলে এটা না ওইটা ভালো, ওইটা না ওইটা ভালো, এরকম করতে পারবো। ওইটার তো এটা ভালো থাকবে, এটা তো এটা ভালো থাকবে। গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্র ভালো, স্বৈরতন্ত্র কিছু কিছু জায়গায় আবার গণতন্ত্র খারাপ, হ্যাঁ, এরকম নানান সুবিধা অসুবিধা থাকবে। কিন্তু দিন শেষে আপনি যে এই দিন পর্যন্ত ধর্ম এবং নৈতিকতার আলোকে রাষ্ট্র সাজাতে পারবেন না, সংবিধান সাজাতে পারবেন না, ধর্মীয় মানুষগুলো যে দিন সংসদে না যাবে পরিপূর্ণভাবে, সেই দিন পর্যন্ত প্রকৃত শান্তি, প্রকৃত স্বাবলম্বী মানুষের মাধ্যমে ফিরে আসবে না। এই জন্য যারা যেই ফর্মালায় নিয়ে আসেন না কেন, সকলের ফর্মালাকেই সমীহা করি, শ্রদ্ধা করি। কিন্তু আপনাদেরকে এটা বুঝতে হবে যে যেই ফর্মালায় আপনারা আনেন না কেন, ধর্ম এবং নৈতিকতার সাথে সাংঘর্ষিক কোনো ফর্মালা যেন না আসে। আর আমাদের সকলের ইচ্ছাটা এভাবেই থাকা উচিত যে আমরা আসলে কেউই যেহেতু ধর্মীয় প্রাণীর বাইরে না। আপনি যেই সময় রাষ্ট্রের নাগরিক, সেই সময় আপনি যেই শ্রেণী পেশার মানুষই হন না কেন, ওই মুহূর্তে আপনি একজন ধর্মীয় প্রাণী। অতএব আপনি কখনো কখনো রাষ্ট্রের বাইরে চলে যেতে পারেন, সমাজের বাইরে চলে যেতে পারেন, কিন্তু আপনি কখনোই ধর্মের বাইরে চলে যেতে পারেন না, যেখানেই যান না কেন। অতএব আপনার টাইম শিডিউলের সকল বিষয় ধর্মীয় এবং নৈতিকতার আলোকে হওয়া চাই, যদি প্রকৃত কল্যাণ চান। আমার আলোচনা এই জায়গায়, মানে এতটুকুই আমার মূল কথা, যে যেইভাবেই দেখেন না কেন,
আপনাদেরকে ধর্ম এবং নৈতিকতার বিষয়টা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে যদি আগাতে পারেন, এবং কি আমি পরিষ্কার মানে রাগঢাক বাদ দিয়েই বলি যে ইসলামিক খেলাফতের পথে হাঁটতে হবে আফটার টুডে অর টুমোরো। ইসলামী খেলাফতই সকল ধর্ম, বর্ণ, মত, পথের মানুষের শৃঙ্খলা, শান্তি নিয়ে আসতে পারে। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।